আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৬ মাসে দেড়শো আন্দোলন মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। দেশ অশান্ত করার ষড়যন্ত্র অভিযোগ ছাত্র নেতাদের। প্রধান লক্ষ্য ব্যাহত হবার আশঙ্কা। সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছালে জনমনে আতঙ্ক অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে, বিএনপির সতর্কতা। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি ভিপি নূরের। হালনাগাদে সারা দেশে প্রায় ৫০ লাখ নতুন ভোটার নিবন্ধিত। বাদ পড়ল মারা যাওয়া ১৫ লাখ। কাল থেকে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেয়ার কাজ শুরু। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল, দাবি অর্থ উপদেষ্টার। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার, ৩ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমার আশা। এবং বাংলাদেশ ব্যাংকে বিপুল অবৈধ সম্পদ মজুদ থাকায় সব লকার জব্দ করতে দুদকের চিঠি। জয়ের গবেষণা প্রতিষ্ঠানে ৩৫ কোটি টাকার এফডিআর এর সন্ধান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যৌক্তিক অযৌক্তিক নানা ইস্যুতে আন্দোলনে উস্কানি দিয়ে ছাত্র ও নাগরিকদের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা। এই অবস্থায় শিক্ষার্থী সহ সবাইকে ধৈর্য ধরে জনভোগান্তি এড়িয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তাদের আশঙ্কা, একের পর এক আন্দোলন সামাল দিতে গিয়ে অন্তর্বর্তী সরকার সংস্কার সহ তাদের প্রধান লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারে। রিপোর্ট আদ্দিন সজীবের। কখনো ছাত্র, কখনো শিক্ষক, কখনো শ্রমিক, কখনো বা বঞ্চিতদের ব্যানারে আন্দোলনে থমকে যায় রাজধানীর পথঘাট। লোকে বলে এ যেন দাবি আদায়ের শহর ঢাকা। চরম ভোগান্তিতে রাজধানীর মানুষ। এই তো কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন তিতুমিরের শিক্ষার্থীরা। বলা নেই ক নেই, কখনো কলেজের সামনে, কখনো মহাখালীর ব্যস্ত সড়ক ও রেলপথ অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়ছেন পথে নামা লাখো মানুষ। ক্যাম্পাস কেন্দ্রিক যে কোনো আন্দোলনের প্রশাসনিক ভবনে তালা মারা, ক্যাম্পাসের ভিতর মিছিল করা, ক্যাম্পাসের ভিতর অনশন করা, এগুলাই হয়ে থাকে। কিন্তু সেই অনশনটা তো হচ্ছে রাস্তায় গিয়ে রাস্তা বন্ধ করা হয় না কখনো। কিন্তু তিতুমির কলেজে তাদেরকে উস্কানি দিয়ে এমন কিছু করা হচ্ছে। ৭ কলেজের ইস্যুটা উপদেষ্টা সহ বসে একটা সমাধানের কথা বলেছেন। এটা যৌক্তিক কি অযৌক্তিক আমি বিবেচনা করলাম না, আমি দিয়ে দিলাম তারা যেটা চাচ্ছে। তখন কি হবে, একটা ব্যাড প্রেসিডেন্স ক্রিয়েট হবে এবং ঢাকায় অন্যান্য আরও কিছু কলেজ আছে তারা হচ্ছে তখন বিশ্ববিদ্যালয় দাবি করা শুরু করবে এবং ইভেনচুয়ালি পুরো দেশে যে সমস্ত এই ধরনের কলেজ আছে, বিখ্যাত কলেজ কারমাইকেল, বিএল কলেজ, বিএম কলেজ, এই ধরনের কলেজগুলো থেকে একই দাবি উঠতে থাকবে। একটা টোটাল কেওটিক সিচুয়েশন তৈরি হবে, যেটা আসলে আমাদের কারোর জন্যই ভালো হবে না। সময়ে অসময়ে যৌক্তিক অযৌক্তিক নানা দাবি দাওয়া নিয়ে সড়ক আটকে দেওয়ার ঘটনা গেল ৫ আগস্টের পর থেকে প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নায়করা বলছেন অন্তর্বর্তী সরকারকে গত ৬ মাসে সদেরেক আন্দোলন সামলাতে হয়েছে। তাদের আশঙ্কা, ডক্টর ইউনূসের সরকারের উপর দেশের মানুষের যে বিপুল প্রত্যাশা তা পূরণে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এসব দাবি দেওয়ার আন্দোলন। কিছু দাবি আছে যৌক্তিক, কিছু দাবি অযৌক্তিক। এগুলো যাচাই বাছাই করার জন্য যে ধরনের সরকার হওয়া দরকার, এটা সেই ধরনের সরকার না। ফলে আমি মনে করি যে এখন কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা উচিত না, কারণ এই সরকারের আসলে মনোযোগটা নষ্ট হচ্ছে এইগুলো সামাল দিতে গিয়ে। ছাত্রদেরকে কেন্দ্র করে যদি হচ্ছে এই দেশের মানুষ এভাবে ঐক্যবদ্ধ থাকে, তাহলে ভারতীয় যে এজেন্ডা, বাংলাদেশের যে প্রভাব বিস্তার, সেটা সম্ভব না। এই জায়গা থেকে একতাটাকে নষ্ট করে মানুষকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। জুলাই বিপ্লবের পর দেশকে নতুন করে গড়ে তোলার যে সুযোগ এসেছে, হেলায় তা যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থ ত্যাগ করে দেশের কথা ভেবে কাজ করার আহ্বান জুলাই অভ্যুত্থানের নায়কদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে জনমনে আতঙ্ক অনিশ্চয়তা দেখা দেবে, যার সুযোগ নেবে পতিত স্বৈরাচার, এমন আশঙ্কা বিএনপি নেতাদের। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে অন্যদিকে নজর না দিয়ে দ্রুততম সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার গ্রহণযোগ্য ও টেকসই করতে হলে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল হাসানের রিপোর্ট।
মানিকগঞ্জ জেলা বিএনপি নতুন দায়িত্ব পাওয়া নেতারা আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কাজ শুরু করার আগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কে দল গঠন করবে না গঠন করবে সেটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব, কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয়। গণহত্যার জন্য পতিত স্বৈরশাসকের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা নিয়েও দলের অবস্থান তুলে ধরেন বিএনপির এই মুখপাত্র। যারা অপরাধ করেছে এবং তাদের তো বিচার হতেই হবে, আপনারা সবাই জানি। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না কি হবে, এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। এদিকে স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিএনপির প্রস্তাবনা তুলে ধরতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি, লুটপাট, অনিয়মের ফলে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য খাত। এর ভুক্তভোগী দেশের সাধারণ মানুষ। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সকলের মতামতকে পূর্ণ মর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা তুলে ধরে ডক্টর মোশাররফ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা বাস্তবায়ন করবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে তাড়াহুড়া কিংবা দেরি না করে প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বর্তমান সরকারকে ব্যর্থ দাবি করে অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন। আরো জানাচ্ছেন রসনা দাস। শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন নিয়ে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি বলেন, জনগণ একই সঙ্গে সংস্কার ও নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারকে অগ্রাধিকার দেওয়া, সেই সাথে আবারও যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভালো একটা ভোট করতে হবে, যেটা জনগণ গ্রহণ করতে পারবে, যেই ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র নির্বাচনের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবো, সেই রকম একটা ভোট লাগবে। এটার জন্য যে সংস্কার করতে হয় সেই সংস্কার করে যদি বসে বসে জাবর কাটতে থাকেন তাহলেও হবে না। আমাকে সব দিকে সতর্ক থাকতে হবে যাতে আমি সমস্ত সংকট কাটিয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে যেতে পারি। আজকের এই গণ অধিকার পরিষদের এদিকে পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুরু অভিযোগ করেন, 6 মাস পেরিয়ে গেলেও গণহত্যার অভিযুক্ত দল আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার। সরকার এই গণহত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত খুব বেশি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যারা গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তারাও বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন। আওয়ামী লীগ ও তার অনুসারীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে 5 ফেব্রুয়ারি সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া সহ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। ধন্যবাদ জানাই। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। হালনাগাদে নিবন্ধিত হয়েছে প্রায় 50 লাখ নতুন ভোটার। মৃত ভোটার হিসেবে বাদ পড়ছে 15 লাখ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ। এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটার যোগ্য কেউ বাদ পড়লে
নিবন্ধন কেন্দ্রে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। কাল থেকে শুরু হচ্ছে ছবি তোলা আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ 20 জানুয়ারি শুরু করেছিল নির্বাচন কমিশন। সারা দেশে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হয় সোমবার। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে ইসি সচিব আক্তার আহমেদ জানান, বাদ পড়া ও নতুন ভোটারদের তথ্য সংগ্রহ হয়েছে 49 লাখ নাগরিকের। এছাড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা মৃত ভোটার পাওয়া গেছে 15 লাখ। সর্বমোট ভোটার হচ্ছে 49,70,388। টার্গেট ছিল আমাদের 61 লক্ষ। মৃত ভোটার কর্তনের পরিমাণ হচ্ছে আমাদের এখন পর্যন্ত 15,23,000। এটা আমরা লাস্ট যে আপডেটটা করা হয়েছিল 3 বছর আগে 2022-এ, তার থেকে এখনো পর্যন্ত কম। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বৃদ্ধির হার হচ্ছে 2.44%, আর নতুন ভোটার নিবন্ধন হচ্ছে 1.45% হারে এটা আমরা বেড়েছে। কাল থেকে শুরু হচ্ছে নতুন ভোটারদের ছবি তোলা আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়ার কাজ, যা চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার হালনাগাদে যারা যুক্ত হচ্ছেন তাদের কাজ জুনের মধ্যেই শেষ করতে চায় ইসি। এই কর্মসূচিতে আপনি হয়তো অন্তর্ভুক্ত হন নাই, কিন্তু এর অর্থই নয় যে আপনি এই পদ্ধতিতে আসতে পারবেন না। এবং সরাসরি রেজিস্ট্রেশন কেন্দ্রে আমাদের যেগুলো আছে সেগুলো এবং আমাদের তারপরে নির্বাচন কমিশনের যে সমস্ত দপ্তরগুলো আছে এখানে নিয়মিত যোগাযোগ করলে অন দ্য টপ অফ ইট আমরা তো আছি। গত বছর 2 মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ভোটার ছিলেন 12,18,00,000-এর বেশি। এবছর নতুন ভোটারদের নিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,36,83,512 জন। 2 মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। উত্তর আমেরিকার দেশগুলোতে বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত বিলিয়ন ডলার ফেরত পেতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকাস্থ কানাডার হাই কমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। এ সময় ডক্টর ইউনূস বলেন, স্বৈর শাসক শেখ হাসিনার শাসনামলের ব্যবসায়ী অভিজাত ব্যক্তিবর্গ, তার ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন মার্কিন ডলার চুরি করে পাচার করেছে, যার একটি অংশ কানাডায় পাচার হয়েছে। বিশেষ করে টরন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনা হয়েছে। কানাডার পাচার হওয়া সম্পদ শনাক্ত, জব্দ এবং পুনরুদ্ধারে সহায়তা চান প্রধান উপদেষ্টা। সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগে কানাডা সরকার সহায়তা করবে আশ্বাস দিয়ে হাই কমিশনার বলেন, পাচার করা অর্থ জব্দ ও পুনরুদ্ধারে তাদের দেশে আইন রয়েছে। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ব্যাংকের টাকা পাচার হয়েছে, মাত্র 12টি ব্যাংক ভালো চলছে। 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম কমে আসবে বলেও জানান তিনি। সচিবালয় ক্রয় সংক্রান্ত সমিতির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। 2022 সালে দেউলিয়া হয়ে যায় শ্রীলঙ্কা। গণ অভ্যুত্থানে উৎখাত হয় গোতাবায়া সরকার। মূল্যস্ফীতি ওঠে 70%, তবে পরের বছরে তা নেমে আসে 7%। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ বলে দাবি করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি 10%-এর ঘর থেকে কমাতে না পারার ব্যাখ্যা দেন তিনি, তবে আশা করেন 3 মাসের মধ্যে 7%-এ নামিয়ে আনতে পারবেন তারা। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। মেইন জিনিস, বাংলাদেশের অবস্থাতে শ্রীলঙ্কা আর খুঁজেই পেতেন না, আইল্যান্ডে থাকে না। শ্রীলঙ্কা এক্সাম্পল দেয়, এই ইনফ্লেশন কমিউনিটি আপ টু একটা দেশ, তার মধ্যে জিনিসপত্র। আর শ্রীলঙ্কাতে কোনো কিসে ছিল না, কনফ্লিক্ট ছিল না। ওরা তো মোটামুটি পলিটিক্যালি যেই আসে থাকে, ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল, যেই গভর্নমেন্টে আসছে তাদের সাপোর্ট, আমাদেরকে পছন্দ করে না, চলে যান, এই সে বলছে। তা এর মধ্যে আমরা চেষ্টা করছি যে ইসে করতে কিছুটা। আমাদের ইস্যু হলো, আমি কয়েকদিনের মধ্যে হয়তো আপনি মার্চের দিকে আপনি উইল গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো, তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন।
উপদেষ্টা বলেন, দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে, জনগণের আমানত পাচার হয়েছে। 60টির মধ্যে মাত্র 12টি ব্যাংক ভালোভাবে চলছে বলেও জানান তিনি। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। আপনার কেন ইমাজিন কোন পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে? মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে, এটা কোনো দেশে হয়েছে? কোনোটা 1/3 ব্যাংক কাজ করে না। সম্পূরক শুল্ক না কমালে ফল আমদানি বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা, তা আমলে নিচ্ছেন না অর্থ উপদেষ্টা। এটা এখন আমি এই ব্যাপারে আমার কোনো আর অ্যাকশন নেই। রমজান মাসে দেখা যায় ফল আমদানি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে রাখা সব লকার ও সেফ ডিপোজিট জব্দ করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব লকারে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ মজুদ আছে বলে ধারণা করছে কমিশন। প্রয়োজন হলে যে কোনো ব্যাংকের লকারে হানা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। এদিকে সজীব ওয়াজেদ জয়ের গবেষণা প্রতিষ্ঠান CRI এর নামে অবৈধ অর্থের সন্ধান পেয়েছে দুদক। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। সাবেক ডেপুটি গভর্নর SK সুরের গোপন লকার অনুসন্ধানে গত 26 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে যান দুদকের কর্মকর্তারা। ওই লকারে 5 কোটি টাকার সম্পদ পান তারা। পাশাপাশি দেখতে পান সেখানে ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বেশ কিছু লকার বা সেফ ডিপোজিট আছে। সেগুলোতেও অবৈধ অর্থ থাকতে পারে বলে ধারণা করছেন অনুসন্ধান কর্মকর্তারা। অর্থ উপদেষ্টার সাথে কথা বলে লকারগুলো ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক, যেগুলোতে পরে তল্লাশি চালাবে কমিশন। বাংলাদেশ ব্যাংকের আমরা মনে করছি যে এইগুলোতে গাতোয়ায় বহির্ভূত সম্পদ, বিশেষ করে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দারিলিক প্রমাণাদি FDR গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে, সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। তিনি জানান, শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, প্রয়োজনে যে কোনো ব্যাংকের লকার খুঁজে দেখবে দুদক। দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধের সাথে যে অনুসন্ধানগুলো চলমান আছে, সেখানে যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবেন কোথায়। হ্যাঁ, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে। এদিকে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান CRI কার্যালয়ে অভিযান চালায় দুদক। প্রতিষ্ঠানটি রাষ্ট্রের টাকা ব্যবহার করে রাজনৈতিক চক্রান্ত চালিয়েছে বলে তথ্য পায় কমিশন। 35 কোটি টাকার FDR এর নথিও পান দুদক কর্মকর্তারা। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা চলমান আছে। আর এখানে অফিসে পাওয়া যায় না, অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি, সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারবো কমিশন। অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় CRI নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযানকালে CRI নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল, ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় IFIC ব্যাংকে CRI নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35 কোটি 21 লক্ষ টাকার FDR রয়েছে। দুদকের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। অনুসন্ধানকালে মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। নিজ নামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়েছে। গত 31 অক্টোবর তারেক রহমান সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্যে 21 টিভি সরাসরি সম্প্রচার করলে তারেক রহমান সহ 4 জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা করা হয়। তদন্ত শেষে 2017 সালের 6 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
পরে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। অপরাধ ছিল কেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হলো। এই অপরাধের কারণে ক্রিমিনাল মামলাও না, ছোটখাটো রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করলেন। মহামান্য আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই মামলা ভেরি ইনিশিয়েশন অফ দ্য কোর্ট কেস ইজ ইলিগ্যাল অ্যান্ড ভয়েড অফ ইনিশিও, অর্থাৎ এই মামলা রুজুটাই চলে নাই। বেশি অর্থ বরাদ্দ দিয়েও দুর্নীতির কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কাজে আসছে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তিনি। রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। দেশ থেকে দারিদ্র্য দূর করতে হলে কেবল অর্থ সহায়তা নয়, বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরের তাগিদ দেন তিনি। এটা একটা প্রহসন। 800 টাকা দিয়ে আমি ক্ষমতায়ন করব, একটা মানুষকে নিজের পায়ে দাঁড় করাবো, তা নয়। আমি যেটা করছি 800 টাকা দিয়ে তার ক্ষুধাটা তাকে যেন মৃত্যুর দিকে ঠেলে না দেয়, সেইটুকু শুধু আমি সামাল দিচ্ছি। বাংলাদেশ যেই কালচার অফ কারাপশন বাস করেছে, এটা অস্বাভাবিক কিছু না, এটা যেটা ঘটে গেল। তবে এটা থামাতে হবে, এটা থেকে সরে আসতে হবে এবং খুব শক্ত পদ্ধতিগত কৌশল গ্রহণ করে এটা থেকে সরে আসতে হবে। এবং আমি বিশ্বাস করি এটা সরে আসা কঠিন নয়, সেই ইচ্ছেটা এই সরকারের আছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন গবেষকরা। তারা বলেন 80% ক্যান্সারের কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভেজাল খাবার, বায়ু দূষণ, তামাক, বর্জ্য ও মোবাইল রেডিয়েশনের প্রভাব। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। শুরুর দিকে ক্যান্সার শনাক্ত হলে দেশেই চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক আনোয়ারুল করিম। তবে একবার সুস্থ হওয়ার পর আবার ক্যান্সার ফিরে এলে সেই চিকিৎসার সক্ষমতা এখনও দেশে গড়ে তোলা সম্ভব হয়নি। মিজান শাহজাহানের রিপোর্ট। সবার জন্য সমান স্বাস্থ্যসেবা প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগী। হারিসা রহমান 2.5 বছরের এই শিশুর শরীরে 1 মাস আগে শনাক্ত হয় ব্লাড ক্যান্সার। পিজি হাসপাতালে 31 বেডের শিশু ক্যান্সার ওয়ার্ডে হারিসার মতো আরও অনেকেই চিকিৎসা নিচ্ছে। গবেষকরা বলেন, বেশি রাত করে ঘুমানো আর দেরি করে ঘুম থেকে উঠায় সকালের রোদে থাকা ভিটামিন ডি থেকে বঞ্চিত হচ্ছে অনেকে, ফলে শরীরে কমছে রোগ প্রতিরোধ ক্ষমতা। একটা সময় আমাদের দাদা দাদি, নানা নানি যারা ছিলেন, তারা আসলে মাটির থলে, মাটির বাসন বলেন বা মাটির জিনিসপত্র রান্না করতেন এবং খেতেন। তখনকার সময় আমাদের মতো এরকম প্লাস্টিক পণ্যও ছিল না এবং এত পরিমাণ বায়ু দূষণও ছিল না। যদি আমরা নিজেরা সচেতন না হই এবং আমাদের সমাজের মানুষদেরকে সচেতন না করতে পারি, দেশবাসীকে যদি সচেতন না করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের প্রতিটা ফ্যামিলিতে 2030 সালের ভিতরে একজন করে ক্যান্সার আক্রান্ত রোগী পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। পিজি হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান জানান, রোগীর চাপ সামাল দেয়া কঠিন। এজন্য দেশের সব মেডিকেল কলেজে শিশু ক্যান্সার ওয়ার্ড চালুর পরামর্শ তার। বলেন, টিউমার 6 মাসে আর 3 থেকে 4 বছরের চিকিৎসায় দেশেই শিশুদের ব্লাড ক্যান্সার নিরাময় হচ্ছে। পুনরায় ক্যান্সার ফিরে আসা এটা কিন্তু একদম নিয়তি, মানে রিকগনাইজ সারা বিশ্বেই। সেই কিন্তু কতটুকু আসে, হয়তো 20 থেকে 30% রোগী আবার রিল্যাপস করে, পুনরায় ফিরে আসে। সো ওইটাই চিকিৎসা কিন্তু আমরা একদম পিছিয়ে, বলতে পারেন আমাদের ওইখানে সক্ষমতা অনেকাংশে কম। আমরা যদি এই ফ্যাসিলিটিস নিতে পারি, ফ্যাসিলিটি কি নিতে হবে, আমাদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট যে এটা, এই ইস্যুটা যদি আমরা নিতে পারি, এই ইস্যুটা সলভ করতে পারি, তাহলে আমরা ওই রোগীদেরকে, একটা রোগীকে আমরা বাইরে পাঠাবো না, প্রত্যেকটা রোগীকে আমরা এখানে চিকিৎসা দেব। চিকিৎসা খরচ কমাতে দেশের সব কোম্পানিকে ক্যান্সারের ওষুধ উৎপাদন ও সীমিত লাভে বাজারজাত করার বাধ্যবাধকতার পরামর্শ এই বিশেষজ্ঞের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে চলছে 8 দিন ব্যাপী ফ্রি ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম। রাজধানীর সোভানবাগে সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপি
ও সেল থেরাপি এবং বায়োমেড ডায়াগনস্টিক জেনারেল অ্যান্ড মলিকুলার ল্যাব আয়োজিত অনুষ্ঠানে শুরুতে র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে সোভানবাগে সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপি ও সেল থেরাপি এবং বায়োমেড ডায়াগনস্টিক জেনারেল অ্যান্ড মলিকুলার ল্যাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কেমোথেরাপি সহ টার্গেটেড ইমিউনোথেরাপি প্রয়োগের মাধ্যমে ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব। প্রত্যেকের স্বাস্থ্যসেবার রেকর্ড সংরক্ষণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের বেতন বাড়ানো সহ 7 দফা সুপারিশ করেছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কাছে এসব সুপারিশ জমা দেন কমিটির সদস্যরা। পরে সাংবাদিকদের কাছে নাগরিক কমিটির প্রতিনিধিরা বলেন, প্রত্যেকের স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্যগুলো এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে দেশের যে কোনো প্রান্তের একজন চিকিৎসক রোগীর অতীত রেকর্ড সম্পর্কে জানতে পারেন। এতে করে চিকিৎসা দেয়া আগের চেয়ে অনেক বেশি নির্ভুল ও সহজ হবে। এছাড়া প্রান্তিক পর্যায়ের সবাই যেন সঠিক স্বাস্থ্যসেবা পান সে বিষয়ে সুপারিশ করা হয়েছে নাগরিক কমিটির প্রস্তাবনায়। স্বাস্থ্যসেবা যারা দিবে তাদের জন্য যদি আমি অধিকার নিশ্চিত না করি তাহলে আমাদের স্বাস্থ্যসেবা কিভাবে আমরা ভালো পাবো। একটা স্ট্যান্ডার্ডাইজ ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা, একটা গাইডলাইন বডি তৈরি করা, যাতে আমাদের যে কমন রোগগুলো আছে, কমন কন্ডিশনগুলো আছে, সেইটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে যেভাবে ডিল করা প্রয়োজন সেই জায়গাটাতে যাতে আমাদের যারা স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের জন্য সহায়ক হয় এবং আমাদের রোগীদের জন্য সহায়ক হয়। আগামী 8 ফেব্রুয়ারি 6টি কমিশনের প্রধানরা সংস্কারের বিষয়ে সুপারিশমালা পেশ করবেন প্রধান উপদেষ্টা ও ঐক্যমত কমিশনের সভাপতির কাছে। সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে চলতি মাসের মাঝামাঝি। রোজার মধ্যেও এই আলোচনা অব্যাহত থাকবে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আলোচনা সাপেক্ষে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমতে পৌঁছাবে সেগুলো সংবিধান সংযোজন করা হবে। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ডেপুটি সচিব উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। আগামীকাল দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এবারও মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির আশগারের মধ্য দিয়ে সময় পার করছেন সাথীরা। এদিকে ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। রাস্তাটা একটু সচল রাখতে হবে, সবচেয়ে এটি হলো আমাদের প্রথম কাজ। এবং নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই আছে। আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপদ রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে অবজারভেশন করছি, সিসি ক্যামেরার মাধ্যমে অবজারভেশন করছি, আমরা মোবাইল পার্টি রেখেছি, পিকেট পার্টি রেখেছি, আমরা মুভমেন্টের মাধ্যমে সাদা পোশাকেও আমরা ভিতরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে 2 সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2রা জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। 25 নভেম্বর ঢাকায় গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। আদালত চত্বরের বাইরে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। আমরা বলেছি যে এটা সেডিশনের কেস, এখানে সেন্টেন্স ডেথ সেন্টেন্সের কেস, এখানে স্পেসিফিক এলিগেশন আছে,
কোর্ট আমাদের সন্তুষ্ট হয়ে বলছে যে এটা 2 সপ্তাহের রুল জারি করা হলো, রুল স্পেশাল মেসেঞ্জার দিয়েছে। রাজধানীর শেওড়াপাড়ার গোল্ডেন আবাসিক হোটেলে এক নারীকে ধর্ষণের মামলায় সন্দেহভাজন 13 জনকে আটক করেছে পুলিশ। হোটেলটির গ্রিলের দরজা কেটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিএমপির মিরপুর বিভাগ। এ সময় হোটেলের প্রতিটি রুমে অভিযান চালিয়ে দেহ ব্যবসার কাজে ব্যবহৃত সরঞ্জাম পাওয়া যায়। আবাসিক হোটেলের আড়ালে এখানে অবৈধ ব্যবসা চলত বলে জানায় পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করা হয়। তিনি এখন ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। অভিযুক্তদের গ্রেফতারে একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্রী আরাবী ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। বিকেলে শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি বাসা থেকে পুলিশের সহায়তায় র‍্যাব 5 জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে সুবাকে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে নেওয়া হয়। নওগাঁ সদর মডেল থানায় ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সুবা নিখোঁজ হওয়ার পর তথ্য প্রযুক্তির সাহায্যে জানা যায় মেয়েটি নওগাঁয় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সুবার কথিত প্রেমিক মুমিনের নওগাঁর বাসায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে মেয়ে উভয়ই গা ঢাকা দেন। পরে মুমিনের বাবা মোস্তফাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। মুমিন ঢাকায় একটি দোকানে কর্মচারীর কাজ করেন, আর মেয়ের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। সেখান থেকে সুবা তার মায়ের চিকিৎসার জন্য ঢাকায় আসে এবং মুমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কর্মকর্তা কর্মচারীদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ চাকুরিতে পুনর্বহাল, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দমন পীড়ন ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন পল্লী বিদ্যুতের ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা বলেন, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করা, দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা নিশ্চিত করা, পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান সংকট নিরসনে দ্বৈতনীতি পরিহার করতে হবে। পাশাপাশি চুক্তিভিত্তিক অনিয়মিতদের চাকরি নিয়মিত করা ও বিগত সময়ের পল্লী বিদ্যুতের দুর্নীতিবাজদের শাস্তির জন্য নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রেখেছেন আমদানিকারকরা। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও আমদানি করা ফল খালাস বন্ধ রয়েছে। আমদানিকারকরা জানান, বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্কের কারণে ফলের দাম বেড়ে গেছে, যার প্রভাব পড়ছে বাজারে। 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে বলেও জানান তারা। ফুড প্লেটিংকে আর্ট ফর্ম হিসেবে বাংলাদেশ পরিচিত করতে এবং লোকাল ট্যালেন্টদের জাতীয় পর্যায়ে আসার সুযোগ দিতে শুরু হলো আকিজ টেবিল ওয়্যার আর্ট অফ প্লেটিং এর দ্বিতীয় সিজন। সকালে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বিতীয় সিজনে অংশ নিয়ে যিনি প্লেটিং মাইস্ট্রো হবেন তিনি পাবেন 10 লক্ষ টাকার পুরস্কার। এছাড়া প্রথম রানার আপ 5 লক্ষ টাকা, দ্বিতীয় রানার আপ 3 লক্ষ টাকা এবং শীর্ষ 30 প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কুলিনারি কোর্স, আকিজ টেবিল ওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট সহ 20 লক্ষ টাকার পুরস্কার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিজ বশির গ্রুপের হেড অফ মার্কেটিং মোহাম্মদ শাহরিয়ার জামান সহ আকিজ টেবিল ওয়্যারের কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামীকাল ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এর মাধ্যমে নির্ধারিত হবে টানা চতুর্থবারের মতো দিল্লির মসনদে থাকা আম আদমি পার্টির ভাগ্য। অন্যদিকে 27 বছর পর দিল্লি দখল করতে মরিয়া ক্ষমতাসীন বিজেপি। তবে ভোটের পর ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। দিল্লির 70 আসনের বিধানসভার ভোট গ্রহণ হবে একদিনেই। এবারে ভোট আম আদমি পার্টিকে হারাতে কোমর ভেদে মাঠে নেমেছে বিজেপি। আবগারি মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে
নাস্তানাবুদ করতে চেষ্টার ত্রুটি রাখেনি নরেন্দ্র মোদীর বিজেপি। তবে ইন্ডিয়া জোটে শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াই নেমেছে কংগ্রেসও। এই ভোট শতাব্দী প্রাচীন কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই, ফলে লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী এবং হাড্ডাহাড্ডি। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন তারা। দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত 27 জানুয়ারি ট্রাম্প ও মোদীর মধ্যে ফোন আলাপ হয়। তখন দুদেশের শীর্ষ নেতারা অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কয়েক ঘন্টা পরে আনুষ্ঠানিকভাবে মোদীকে আমন্ত্রণ জানালো ট্রাম্প প্রশাসন। এবার পার্টেক্স খেলার খবর। বিপিএল এর ফাইনালে ওঠার মিশনে কাল মাঠে নামবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে জায়গা করে নেয় চিটাগং। তবে কোয়ালিফায়ারের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে 9 উইকেটে হেরে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে ব্যর্থ হয় চিটাগং কিংস। অন্যদিকে 4 নম্বর দল হিসেবে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করে খুলনা। রংপুর রাইডার্সকে 9 উইকেটে বিধ্বস্ত করে তারা এলিমিনেটর ম্যাচ নিশ্চিত করে। মিরপুরে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে দুদল। ক্রিকেটের 22 গজের সবুজে পরিশ্রম কখনো বিফলে যায় না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনালের আগে সেটাই প্রমাণ করলেন নাইম শেখ। প্রায় অচল হয়ে যাওয়া নাইমই চলতি বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক। স্ট্রাইক রেটেও প্রায় 150-র কাছাকাছি। বদলে যাওয়া নাইম শেখের গল্প শোনাচ্ছেন পরাগ আরমান। বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানের নাম নাইম শেখ। শুধু ধারাবাহিক নন, তিনি এখন দেশসেরা ওপেনারও। মুখে বললেই তো সেটা হবে না, নাইম সেটা উইলোবাজিতে প্রমাণও করেছেন। এনসিএল টি20তে সর্বোচ্চ রান সংগ্রাহক, বিপিএলেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। চলতি বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে বাঁহাতি এই ওপেনার 13 ইনিংসে রান তুলেছেন 492, তার মধ্যে আছে একটি সেঞ্চুরিও। বিপিএল এর আগে নাইম ঘন্টার পর ঘন্টা নেটে ঘাম ছড়িয়েছেন, নিজের স্পিন দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছেন। তাতে করে নিজের খেলাকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। এনসিএল টি20তে নাইম করেছিলেন 316 রান, 30-এর উপর গড়, 135-এর উপর স্ট্রাইক রেট ছিল তার। বিপিএল খেলতে নেমে সেই পারফরমেন্সকেও যেন ছাড়িয়ে যান তিনি। 13 ম্যাচে 492 রান, গড় প্রায় 45, স্ট্রাইক রেট 150-র কাছাকাছি। এলিমিনেটরে রংপুর রাইডার্সকে বিদায় করার ম্যাচে 33 বলে 48 রানে অপরাজিত থাকেন নাইম, যেন একাই শেষ করে দেন ম্যাচটিকে। টানা 25-30 ম্যাচ ধরে এমন পারফরমেন্স সত্যি প্রশংসার। পরিশ্রমী নাইম রক্ত ঘামে হয়তো আরো অনেক সাফল্যের গল্প লিখতে চলেছেন, তবে সেটা হবে কি হবে না তার অপেক্ষা ক্রিকেট প্রেমীদের। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 6 মাসে 150 আন্দোলন মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। দেশ অশান্ত করার ষড়যন্ত্র, অভিযোগ ছাত্র নেতাদের। প্রধান লক্ষ্য ব্যাহত হবার আশঙ্কা। সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছালে জনমনে আতঙ্ক, অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে, বিএনপির সতর্কতা। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি ভিপি নূরের। হালনাগাদে সারা দেশে প্রায় 50 লাখ নতুন ভোটার নিবন্ধিত। বাদ পড়ল মারা যাওয়া 15 লাখ। কাল থেকে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়ার কাজ শুরু। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল, দাবি অর্থ উপদেষ্টার। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমার আশা। এবং বাংলাদেশ ব্যাংকে বিপুল অবৈধ সম্পদ মজুদ থাকায় সব লকার জব্দ করতে দুদকের চিঠি। জয়ের গবেষণা প্রতিষ্ঠানে 35 কোটি টাকার এফডিআর এর সন্ধান।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউব দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।